নববর্ষের প্রাক্কালে বাংলার রাজনৈতিক মহল আরো তপ্ত করতে ইতিমধ্যেই বীরভূমে পৌঁছেছিলেন অমিত শাহ। তার সভা ছিল সিউড়িতে, তিনি সেখানে সভা করেছেন। সভাতে বেশ কিছু বক্তব্য রেখেছেন। সেই সিউড়ি থেকে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। তোমার কাছে জানতে চাইবো, এই যে সিউড়িতে সভা করলেন অমিত শাহ, ঠিক কি বার্তা দিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? প্রথমেই বলি যে আজকে অমিত শাহজি তিনি এসে যে বক্তব্যটা রাখলেন সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত বক্তব্য, প্রায় 19 থেকে 20 মিনিটের মতো তার বক্তব্য তিনি এই বেণীমাধব স্কুলে মাঠে তিনি রাখেন। এবং সেখান থেকে তিনি যেটা বলতে হয় যে 2024-এর যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনের প্রচারটা শুরু করে দিলেন। তিনি এখানে যেটা বললেন যে আগামী লোকসভা নির্বাচনে 35টা আসন তিনি লক্ষ্য বেঁধে দিলেন, যেটা এর আগেও আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনের সময় তিনি একটা লক্ষ্য বেঁধে দিয়েছিলেন, গত বিধানসভা নির্বাচনেও তিনি লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। এবং তিনি বললেন যে গত বিধানসভা নির্বাচনে আমরা 77টা সিট পেয়েছিলাম এবং 38% ভোট পেয়েছি। আমাদের যেটা তিনি এখানকার নেতাদের জেনে জোর দিলেন, কর্মীদের জোর দিলেন যে মোদিজিকে 2024-এ যদি আপনারা প্রধানমন্ত্রী বানাতে চান তাহলে যে সরকার এখানে চলছে পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দিদির সরকার, সেই সরকারকে 25-এর আগেই চলে যেতে হবে। এবং সেটা কারণ এই সরকারের বিরুদ্ধে তিনি অনেক অভিযোগ করলেন যে দুর্নীতির মূলত অভিযোগ, যখন যে দুর্নীতি নিয়ে বেশ কিছু দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে, যেন তিনি নাম না করে তিনি বললেন যে এ রাজ্যের মন্ত্রী তিনি জেলে দুর্নীতি করে তার বাড়ি থেকে 37 কোটি টাকা পাওয়া মিলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে জেলে যেতে হয়েছে। অথচ দিদি অভিযোগ করেন যে দিদিমণি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন মোদিজি তাকে জেলে পাঠাচ্ছেন তখন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তার দোষারোপ করছেন। আপনারা কি এটা চান? আমরা পাবলিকের মধ্য থেকে দেখলাম যে তারা এটা চান না, তারা বারবার বললেন। তাহলে তিনি বললেন যে আপনারা যদি ডবল ইঞ্জিনের সরকার চান, অর্থাৎ তাহলে 2024-এ মোদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী সাহায্য করুন এবং সেক্ষেত্রে 35টা আসন এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের জেতার জন্য সাহায্য করতে হবে আপনাদের। যদি আপনারা করেন তাহলে আগামী দিনে এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবে। এবং বারবার এই 19 থেকে 20 মিনিটের মতো বক্তব্যে তিনি বারবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বুয়া ভাতিজা বলেছেন, যে অভিষেকের নাম করেননি, যদিও মুখ্যমন্ত্রীর নাম তিনি বারবার করেছেন, যে বুয়া ভাতিজাকে হটানোর দায়িত্ব তাদের। এবং মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন তার উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে। এবং তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্য পূর্ণ হবে না। আগামী নির্বাচনে এই রাজ্যে বিজেপি সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী হবে, তিনি এটাই ঘোষণা করেন। বেশ কিছু প্রশ্ন তিনি তুলে গেলেন আজকে, যে কেন আয়ুষ্মান ভারত এখানকার মানুষ পাচ্ছে না। সারা ভারতবর্ষের মানুষ যখন চিকিৎসা সুবিধা 5 লক্ষ টাকা পাচ্ছেন, তাহলে কেন পশ্চিমবঙ্গের মানুষ পাবে না? এই প্রশ্ন তিনি তুলে গেলেন যে আপনারাই ঠিক করুন, কেন আপনারা এই সুবিধা পাবেন না? ভারত সরকার দিচ্ছে। সেই সঙ্গে এই রাজ্যের উন্নতিতে তারা কি কাজ করেছেন সেই কাজও তিনি তুলে ধরেন। যেমন এক্ষেত্রে বীরভূমে প্রায় 1 লক্ষর উপর যে ফ্রি এলপিজি সিলিন্ডার, যেটা উজ্জ্বলা স্কিমে সেই সিলিন্ডার দেওয়া হয়েছে, সেটা যেমন গরিব মানুষকে দেওয়া হয়েছে। একই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে যে পরিসংখ্যানটা 18 লক্ষকে বিনা পয়সায় গ্যাস দেওয়া হয়েছে, কলকাতা মেট্রোকে টাকা দেওয়া হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস, যে কাজ কেন্দ্রীয় সরকার করেছে সেটাকে তিনি তুলে ধরেন। এবং সেই সঙ্গে এই রাজ্যের যে সরকারের বিরুদ্ধে তিনি বারবার করে অভিযোগ করেন যে এই রাজ্যের সরকার যেটা হিটলারি আচরণ করছে সেটা বিজেপি বরদাস্ত করে না। বিজেপির লক্ষ্যই হচ্ছে এই হিটলারি সরকারকে সরানো এবং তার জন্য এই আপনাদের সহযোগিতা করতে হবে। এবং খুব কম সময়ে বক্তব্যে বারবার কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন এবং ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাকে আক্রমণ করেছেন। এবং এক্ষেত্রে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তিনি আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডলকেও, যদি ওর নাম না করে। তিনি বলেন যে দুর্নীতিতে অভিযোগ এখানকার নেতা, তাকে তিনি জেলে গেছেন, অথচ তাকে যে পার্টির যে দলের যে পদ সেই পদ থেকে সরানো হয়নি, সেই প্রশ্ন তোলেন। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ যেমন করেছেন, বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো এতদিন ধরে বিজেপি নেতারা করতেন, সেই প্রশ্ন কিন্তু আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুলে গেলেন। তার মধ্যে অবশ্যই একটা যে আয়ুষ্মান ভারত
কেন অনুব্রত মণ্ডলকে এখনও এখানকার প্রেসিডেন্ট করে রাখা হয়েছে, কেন একজন মন্ত্রী জেলে থাকা, তার বাড়িতে এত টাকা পাওয়ার পর কেন সেই বিষয়ে তাকে জেলে যখন পাঠানো হয়েছে, তাহলে মানুষকে ভুল বুঝিয়ে কেন ভুল বার্তা দেওয়া হচ্ছে। এবং এই বিষয়গুলো তিনি তুলে গেলেন যে একটা মন্ত্রীর বাড়ি থেকে 37 কোটি টাকা নগদ মিলেছে, অর্থাৎ দিদি সেই নিয়ে নিরুত্তর কেন। তাই বারবার তিনি এই প্রশ্নগুলি আজকে সরকারের কাছে, তৃণমূল শাসক দলের কাছে তিনি করে গেলেন এবং সেই সঙ্গে বলে গেলেন যে আগামী দিনে আপনারা যদি ডবল ইঞ্জিন সরকার করতে পারেন, যে আমরা যেটা বারবার এবং সেক্ষেত্রে তিনি সবথেকে বেশি জোর দিলেন যে টার্গেট বেঁধে দিয়ে গেলেন এখানকার নেতৃত্বকে, যে 35টি লোকসভা আসনে 42টা আসন, জানো যে 42টি আসন আমাদের রাজ্যের গত লোকসভাতে 18টি আসন তারা পেয়েছিলেন। এবারে কিন্তু টার্গেট তারা তিনি বেঁধে দিয়ে গেলেন যে 35টা লোকসভার আসন যদি এ রাজ্য থেকে আমরা পেতে পারি, প্রধানমন্ত্রী যদি আবার প্রধানমন্ত্রী হতে সাহায্য করেন, তাহলে দিদির সরকার 25 পেরুবে না, অত সময় আর লাগবে না, এটাও বলে গেলেন। কারণ আমরা চাই এই দুর্নীতি সরকার যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো এবং আপনাদের এগিয়ে আসতে হবে। কর্মীদের তিনি উজ্জীবিত করে গেলেন, নেতাদের উজ্জীবিত করে গেলেন যে এই সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকারকে হটাতে গেলে কেন্দ্রে একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করতে হবে, সেই বার্তাটাই তিনি দিয়ে গেলেন। এবং তবে পঞ্চায়েত নিয়ে তিনি কোনো কথা বলেননি, যদিও আমরা দেখেছি যে মঞ্চে যখন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলছিলেন, তারা তখন পঞ্চায়েত নিয়ে অনেক কথাই বলছিলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়েই তারা বলেছিলেন। যদিও অমিত শাহজি কিন্তু সব থেকে বেশি জোর দিলেন যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনকে তিনি পাখির চোখ করে এ রাজ্যের যে সরকারের পালাবদল, সেই পালাবদলটা করতে চাইছেন। এবং আরেকটা জিনিস যেটা বারবার বলছেন যে 31 কোটি এক মন্ত্রীর বাড়িতে পাওয়া গেছে, যেটা বারবার করে বলছেন যে আমরা কেন্দ্রে যখন সহযোগিতা করে, কেন্দ্র বহু ক্ষেত্রে টাকা দেয়। যেমন করোনাকালে কেন্দ্র সরকার 5 কেজি করে ফ্রি চাল দিয়েছে মানুষকে। দিদি কি করছেন? দিদি কেন্দ্রীয় প্রকল্পের উপর শুধু নিজের ছবি আর নাম লাগিয়ে দিচ্ছেন। আমরা এটা বরদাস্ত করি না। এতদিন ধরে তিনি প্রশ্ন তোলেন যে এতদিন ধরে তিনি সরকারে এসছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কি কাজ করেছেন, তিনি মানুষের কি উপকার করেছেন। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের থেকে পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষের জন্য অনেক কাজ করেছি, কিন্তু দিদি সেই জায়গায় দুর্নীতি বেশি বাড়িয়েছেন, দিদি সেই জায়গায় জুলুমবাজি বাড়িয়েছেন, দিদি সেই জায়গায় হিটলারি শাসন চালু করেছেন। এগুলোকে আমরা বরদাস্ত করি না এবং সাধারণ মানুষও বরদাস্ত করে না। তাই আমাদের লক্ষ্য এই রাজ্যের সরকারকে সরানো, এই রাজ্যের সরকারকে পরিবর্তন। সেই পরিবর্তন যদি আনতে হয় তাহলে কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে 35টি আসন পেতেই হবে এবং 35 আসন পেলে মোদি প্রধানমন্ত্রী হলে মোদি কিন্তু এগুলোকে সমস্ত কিছু সরিয়ে দেবে। কারণ সেই সঙ্গে পরিবারতন্ত্র এই দেশের সবথেকে বড় সমস্যা এবং মোদি একে একে পরিবারতন্ত্র সরাচ্ছেন, যেটা বাকি আছে এই রাজ্যে এবং আরেকটি রাজ্যে। এই রাজ্যে সেই জন্যই কিন্তু মোদি চেষ্টা করছেন যে পরিবারতন্ত্র, যে পরিবার ভিত্তিক রাজনীতি, সেটা বন্ধ করতে। তাই আপনাদের সহযোগিতা করতে হবে এবং আপনাদের এগিয়ে আসতে হবে যে বিজেপিকে আরও মানুষের কাছে নিয়ে যেতে হবে, যাতে কেন্দ্রীয় সরকারের সুবিধা, ডবল ইঞ্জিন সরকার হলে মানুষের সুবিধা, আপনারা আরও সুবিধা পাবেন। এবং সেই সঙ্গে রামনবমীর মিছিল, যে কেন রামনবমীর মিছিল এখানে মানুষ করতে পারবে না, কেন রামনবমীর মিছিল, দিদি কেন তুষ্টিকরণের রাজনীতি করবেন, এই অভিযোগ বারবার মঞ্চ থেকে তিনি করেছেন এবং মানুষকে তিনি আজকে কথা দিয়ে গেলেন যে এই রাজ্যে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে রামনবমীর মিছিল শুধু নয়, মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে, স্বাধীনভাবে তারা গণতন্ত্রকে ভোগ করতে পারবে। এটা তিনি বারবার আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে ঘোষণা করেছেন। তোমাকে রাজীব, যেমনটা আমরা জানতে পারলাম সভাতে অমিত শাহ কিন্তু একাধিক বার্তা দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সেখান থেকে আজ সভা শেষ করে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি তার দলীয় যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং গতকাল তিনি যাবেন দক্ষিণেশ্বরের মন্দিরে, সেখানে পুজো দিয়ে তিনি পুনরায় দিল্লি ফিরে যাবেন।